TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। সবাইকে বাংলাদেশের গণঅভ্যুত্থানের শুভেচ্ছা। 5ই আগস্ট 2024 এই দিনটিকে ভবিষ্যৎ থেকে মানুষ বারবার ফিরে দেখবেন, গবেষণা করবেন, যারা শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করবেন। কিভাবে, কেন, কি হলো, এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান চলবে দীর্ঘকাল ধরে। তবে এখন যেটা ঘটছে এই মুহূর্তে সেটাও ইতিহাস, আর এই ইতিহাস নিয়েই আজকের আলোচনা। সমূলে উৎপাটিত শেখ হাসিনার সরকারকে স্বৈরাচারী সরকার, স্বৈরশাসক, ফ্যাসিস্ট ইত্যাদি বলা হচ্ছে। তাহলে এই অবস্থা তৈরি হলো কিভাবে? শেখ হাসিনাই বা কি প্রথম স্বৈরাচার কিরা এই বাংলাদেশে? ফ্যাসিজমের বিপরীতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার কথা উঠেছে, শিক্ষার্থীরাই এটা বলছেন। সেটাই বা কীরকম হতে যাচ্ছে? এরকম নানা ধরনের প্রশ্ন আছে। প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমার সাথে আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24 টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রানা রেহান। আরও আছেন জনাব ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, প্রফেসর, কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আরও আছেন জনাব ডক্টর M কবির হাসান, প্রফেসর, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই নাজমুল আশরাফের কাছে যাব। এখন পর্যন্ত সময় অনেক গড়িয়ে গেছে, যেহেতু আমাদের প্রোগ্রামটি একটি 7 দিনের আয়োজন নিয়ে আমি নতুন করে জানতে চাইব শেখ হাসিনার সবশেষ যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টা বা কয়েক ঘন্টার নানা রকমের তথ্য আসছে সামনে। সবশেষ তো কী তথ্য আপনি পেয়েছেন? ধন্যবাদ রানা রেহান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে আছেন, দিল্লিতে আছেন, তার ছেলে এবং তার উপদেষ্টা ছিলেন যিনি তার সরকারের, সজীব ওয়াজেদ জয়, তিনি গত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। বেশিরভাগই ভারতের, বাংলাদেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, এর বাইরেও বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি এক এক দিন এক এক কথা বলেছেন। আমি শেখ হাসিনার বক্তব্য দিয়ে যদি শুরু করি, সবশেষ ভারতের একটি সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট, তারা একটি সংবাদ প্রকাশ করেছে এবং তাদের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশ করেছে, প্রচার করেছে টেলিভিশনগুলো। সেটি হচ্ছে, তাকে ক্ষমতাচ্যুত করার জন্য তিনি আমেরিকা সহ বিদেশি শক্তিকে দায়ী করেছেন। আমেরিকার বিরুদ্ধে তার এই অভিযোগ পুরনো। তিনি যখন ক্ষমতাসীন ছিলেন তখনও তিনি বলতেন যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করতে চায়, আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ চায় এবং সেই দ্বীপ না দেওয়ার কারণে তার বিরুদ্ধে আমেরিকা লেগেছে এবং তাকে ক্ষমতাচ্যুত করতে চায়। এখন ক্ষমতাচ্যুত হয়েছেন, সেই অভিযোগটাকেই তিনি আবার সামনে এনেছেন। সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা চায়, তার সপক্ষে বিশ্বাসযোগ্য কোনো তথ্য বা প্রমাণ তিনি বা তার সরকার বা তার দল এখন পর্যন্ত দিতে পারেননি। ফলে তিনি এই অভিযোগ করতে পারেন, তার কাছে তথ্য থাকতে পারে, কিন্তু সেটি আমরা জানি না বা জনগণ সেটা দেখে নাই। তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে, এবং ছাত্রদের আন্দোলন, যেটি ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়, এক পর্যায়ে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে পরিণত হয়, তার মধ্য দিয়ে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। গত প্রায় 16 বছর তার যে শাসনামল, সেই সময়ে তিনি দেশের কি কি ক্ষতি করেছেন, গণতন্ত্র, নির্বাচন, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাজনীতি এবং সমাজের সর্বস্তরে যেই ধরনের বাস্তবতা আমরা দেখেছি, রাষ্ট্র থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশায় যে রকমের দুর্নীতি, অনিয়ম, অনাচার হয়েছে, সোজা কথা দেশের যে 12টা বেজেছিল, তাতে করে বিরোধী রাজনৈতিক শক্তি বহুদিন ধরে, বহু বছর ধরে আন্দোলন করছে, চেষ্টা করছে, সরকার উৎখাত, আপনার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এগুলো তারা করে 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 ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? কারণ শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সব ধরনের শক্তিকে, রাজনৈতিক, সামাজিক, পেশাগত সব ধরনের শক্তিকে তারা দমন করে রাখতে পেরেছিল। ছাত্রদের শক্তি বাংলাদেশের ইতিহাসে আমরা জানি, সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান, এরকম
প্রতিটি আন্দোলনে, প্রতিটি রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে, আমি সামরিক অভ্যুত্থান বাদ দিয়ে বলছি, জন আন্দোলনে, গণ আন্দোলনে ছাত্ররাই এই সাফল্য এনেছে, ছাত্ররাই সম্মুখ সারিতে থেকেছে। সেই ইতিহাসটি আবার পুনরাবৃত্তি হয়েছে। ছাত্রদের আন্দোলন, তার সাথে পরে জনতা যুক্ত হয়েছে এবং কিছু কিছু রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছে, কিন্তু সরাসরি অংশগ্রহণ তাদের হয়তো ছিল, কিন্তু আন্দোলনটা হয়েছে ছাত্রদের পরিচয়ে, ছাত্রদের নেতৃত্বে, ছাত্রদের আন্দোলনটাই গণ আন্দোলনে পরিণত হয়েছে। তারই এক পর্যায়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, ক্ষমতা ছাড়তে তিনি বাধ্য হয়েছেন। বেশ কিছুদিন হয়ে গেছে, এর মধ্যে কিভাবে গেলেন, শেষ মুহূর্তে কি ঘটেছিল, শেষ মুহূর্ত পর্যন্ত কিভাবে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, কিভাবে তাকে ক্ষমতা ছাড়তে বা পদত্যাগ করতে, দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, এসব তথ্য মোটামুটি আমাদের জানা। এখন সবশেষ যে বাস্তবতাটি আমাদের এখন চলমান, সেটি হচ্ছে যে এটিকে যদি আমরা একটি বিপ্লব বা অভ্যুত্থান বা রাজনৈতিক পরিবর্তন যেভাবেই বলি না কেন, এর একটা পাল্টা চেষ্টা চলছে। পাল্টা চেষ্টার কিছু কিছু নমুনা বা আলামত আমরা দেখেছি। আমরা এক ধরনের বিচার বিভাগীয় অভ্যুত্থানের চেষ্টা দেখেছি, প্রধান বিচারপতির নেতৃত্বে তার নিয়োগ করা, এবং এর পরে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে আবার সেই প্রধান বিচারপতি সহ অ্যাপেলিট ডিভিশনের প্রায় সব বিচারপতি পদত্যাগ করেছেন, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যারা শীর্ষ ব্যক্তি, যারা বিগত সরকারের বা পতিত সরকারের অনুগত এবং একরকম মানে তোষামতকারী ব্যক্তিদেরকে এসব জায়গায় বসিয়েছিলেন, সবখানে তাদেরকে একে একে পদত্যাগ করতে হচ্ছে, পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন বা নিজেরাই সরে যাচ্ছেন। তাতে করে এক ধরনের পরিবর্তন হচ্ছে। আমরা জানি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই সরকার আস্তে আস্তে সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, সারা দেশে কোনো পুলিশ ছিল না দিনের পর দিন, আপনার হামলা, পাল্টা হামলা, হত্যা, চুরি, ডাকাতি, রাহাজানি, এই সব কিছু আমরা জানি। এখন একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, পুলিশ আস্তে আস্তে ফেরত আসছে, তাদেরকে 7 দিনের সময় দেওয়া হয়েছে, না আসলে পরে তাদের চাকরি থাকবে না, সবশেষ এই হুঁশিয়ারিও দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অবস্থায় আমি শেষ করতে চাই আপাতত, এই যে পাল্টা বিপ্লবের চেষ্টা করা হচ্ছে, এটি এখানকার যে পরাজিত রাজনৈতিক শক্তি এবং তাদের যারা দোসর ছিল, যারা এই দুঃশাসন কায়েম করেছিল, তারা নানানভাবে, নানান তৎপরতার মাধ্যমে আবার ফিরে আসতে চাইবে, ক্ষমতা পুনরুদ্ধার করতে চাইবে, নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইবে, এটা স্বাভাবিক, সেই চেষ্টাটা চলছে। কিন্তু এই চেষ্টাটা শুধু বাংলাদেশের সীমারেখা, ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ না, বাংলাদেশের সীমারেখার মধ্যেই আবদ্ধ না, এর বাইরে অনেক শক্তি আছে। আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি ভারতের ভূমিকা, ভারতের প্রকাশ্য এবং অপ্রকাশ্য ভূমিকা। প্রকাশ্যগুলো যদি দেখি, সেটি আমরা ভারতের গণমাধ্যমের দিকে চোখ বুলালে দেখতে পাই, পড়লে শুনলে দেখতে পাই তারা কি করছে, এখানে তারা মদত দিচ্ছে। সবকিছু মিলে শেষ করি যে একটা পাল্টা বিপ্লবের চেষ্টা চলছে, সেটিও এখন পর্যন্ত প্রতিহত করা গেছে, এবং এই ছাত্র জনতা তারা প্রস্তুত আছে যে ওই শক্তি যদি আবার ফিরে আসার চেষ্টা করে, তাদেরকেও তারা প্রতিহত করবে। ধন্যবাদ নাজমুল আশরাফ। আমি যাব জনাব প্রফেসর খালিকুজ্জামানের কাছে। যেটি বললেন, উল্লেখ করলেন নাজমুল আশরাফ, যে ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে, এটা শুধু নাজমুল আশরাফের তিনি প্রসঙ্গ তুলেছেন বিষয়টা তা না, আরও অনেকেই এই রিজিয়নাল সাউথ এশিয়ান অনেক রাজনীতি বিশ্লেষক তারাও একই কথা বলছেন যে ভারতকে এটা থেকে বিরত থাকতে হবে। এই ভারত নীতি কতখানি দায়ী, এবং শেখ হাসিনা যেটি দাবি করছেন যে আমেরিকা এই গণঅভ্যুত্থানে বা এই বিপ্লবে পেছনে রয়েছে, সেটাই বা কিভাবে কতখানি দায়ী, আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, ভারত গত 15 বছর যাবৎ, বিশেষ করে ভারত একটা বড় ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমস্ত অভ্যন্তরীণ ব্যাপারও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আমাদের সবচেয়ে কাছের হচ্ছে যে প্রতিবেশী, এবং 4000 কিলোমিটারের মতো হচ্ছে তাদের সাথে আমাদের বর্ডার। সুতরাং ভারত তার নিজস্ব প্রয়োজনে, নিজস্ব স্বার্থে, যে নিরাপত্তার স্বার্থে কিংবা 7 সিস্টার্স রক্ষা করার কারণে তারা বাংলাদেশের রাজনীতিতে অনেকটা ওপেনলি হস্তক্ষেপ করে। এই হস্তক্ষেপটা গত 15 বছরের বেশি দৃশ্যমান হয়েছে, এবং তাদের ব্লেসিং এর মাধ্যমেই আওয়ামী লীগের মতো একটা দল, স্বৈরাচারী দল, যারা হচ্ছে যে অনেকটা জনগণের ম্যান্ডেট না নিয়ে, জনগণের কোনো ধরনের ইলেকশনে পার্টিসিপেশন ছাড়া, বিশেষ করে গত 10 বছর 2014 থেকে শুরু করে 18, তারপর 23 নির্বাচনগুলোতে
একতরফাভাবে তারা নির্বাচনটা করেছে এবং ভারত এই ব্যাপারে সরাসরি তাদের সহযোগিতা করেছে। তো ভারতের যেটা সমস্যা আমি মনে করি, ভারতের কিন্তু কোনো মিত্র নেই। ভারতের চারিদিকে যতগুলো রাষ্ট্র রয়েছে, শেষ মিত্র আসলে ছিল হচ্ছে বাংলাদেশ সরকার। কারণ আপনি শ্রীলঙ্কার ইতিহাস আমরা জানি, আমি বিস্তারিত যাব না। নেপালের ইতিহাস জানি, ভুটানের জানি, পাকিস্তানের জানি, মালদ্বীপসের জানি। সুতরাং ভারত সে অর্থে তাদের যে যারা হচ্ছে প্রতিবেশী, তাদের সঙ্গে সে অর্থে সৎ সম্পর্ক নেই। কিন্তু বাংলাদেশ সরকারকে তারা ক্ষমতায় রেখে তাদের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা তারা আদায় করে নিয়েছে গত 10 বছরে। তারা যা চেয়েছে তাই বাংলাদেশের কাছ থেকে পেয়েছে শেখ হাসিনার সরকারের মাধ্যমে, এবং শেখ হাসিনা নিজেও স্বীকার করেছে, আমি ভারতকে পর্যন্ত যা দিয়েছি তারা কোনোদিন বলতে পারবে না। এসব আলোচনা আপনারা সবাই জানেন। তাহলে ভারতের আমার দৃষ্টিতে যেটা ভুল, আমার দৃষ্টিতে তারা একটা ঝুড়ির যে ডিম, সেই একটা ঝুড়িতে সমস্ত ডিম রেখেছে। তারা শুধু শেখ হাসিনাকে এই দেশের ক্ষমতায় যেভাবেই হোক রাখতে চেয়েছে। তাহলে ওরা মনে করেছে যে বাংলাদেশের সমস্ত যে সুযোগ সুবিধা তারা সেটা ভোগ করতে পারবে। এটা ডেফিনেটলি ভুল ছিল। কারণ তাদের উচিত ছিল ভারতের বাংলাদেশের মানুষের হৃদয়টাকে বুঝতে পারা, বাংলাদেশের মানুষের পালসটাকে বুঝতে পেরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো, বাংলাদেশের মানুষ যেটাতে খুশি হবে সেরকম। সেটা তারা করেনি। কারণ এই যে 2-3টে ইলেকশন হয়ে গেল, সেখানে তো আমরা দেখলাম ভারতের ভূমিকা। এবং আপনারা যেটা উল্লেখ করলেন একটু আগে, যে এইবার অভ্যুত্থানটা, গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে ভারতের যে ভূমিকাটা, এটা তো আসলে খুবই ন্যাক্কারজনক। কারণ তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট, ভারতে যে বিভিন্ন আর কি ওই অ্যাড্রেস, সেগুলি ব্যবহার করে এজিব বাংলাদেশে অনেক হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের বিরুদ্ধে অনেক বেশি অত্যাচার হচ্ছে, এই যে ভুয়া যে তথ্য প্রচার করা হচ্ছে, এগুলো তো আপনারা জানেন যে বিবিসি সহ অনেকে ভেরিফাই করে সেটা দেখেছে যে অনেকগুলো ভুয়া তথ্য এসেছে ভারত থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে ভারত একতরফাভাবে মানে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে পুনর্বহাল করতে খুবই উদ্যোগী। তো সেইটা আমার ধারণা বাংলাদেশের ইতিহাসে 52 সন থেকে শুরু করে একটাও গণ অভ্যুত্থান নেই যেখানে ছাত্ররা বুকের রক্ত দিয়েছে কিন্তু তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি। প্রত্যেকটা গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র সমাজ, জনতা বিজয়ী হয়েছে। প্রত্যেক এই সামান্য মেসেজটা যদি ভারতের শাসকরা বুঝতে না পারে, তাহলে এটা তাদের জন্য ক্ষতিকর হবে। যেটা আমি বললাম, ক্ষতিটা কোন জায়গায়, যে বাংলাদেশে হচ্ছে তাদের একমাত্র মিত্র শক্তি এখন পর্যন্ত। সেই মিত্রতাটা তারা হারাবে যদি তারা এরকম একচোখা ভাবে বাংলাদেশকে তারা তাদের সাবঅর্ডিনেট অথবা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড কন্টিনিউ করে যায়। কিন্তু এখানে তো বিপরীত চিত্র আমরা দেখছি। আমরা একজনকে মেনে নিচ্ছি যিনি মাতবর হবেন। আমরা দেখেছি যে রেজিমের পতন হয়েছে, সেই রেজিমের বা তার আগের রেজিমের সদস্যদের যারা ছিলেন তারা বিভিন্ন সময়ে ভারতের এই ডমিনেন্স গ্রহণ করেছেন, সাদরে বরণ করেছে। এটা তো দেখেছি। জি জি, সেটাও ঠিক। আমি ওইটা, অর্থাৎ ভারতের সাথে সুসম্পর্ক আমাদের প্রয়োজন, সেটা আমিও স্বীকার করি, আমিও মানি। কিন্তু সেই সুসম্পর্কটা হতে হবে একটা শ্রদ্ধা এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। তারা আমাদের প্রতি বিগ ব্রাদারলি অ্যাটিটিউড না করে একটা সমান ভাবে পার্টনার হিসাবে আমাদের সঙ্গে তাদের বন্ধুত্ব খুবই জরুরি আমি মনে করি। সেই জায়গাটাই যদি তারা অন্যান্য দল বাংলাদেশের, তারা যদি ভারতের সাথে সুসম্পর্ক করতে চায় সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, ডেফিনেটলি আমি এটাকে ওয়েলকাম করবো। আমি মনে করি এটাই সঠিক সিদ্ধান্ত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাব জনাব ডক্টর এম কবির হাসান। অর্থনীতি নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনার সঙ্গে পরে আলোচনা করব, কিন্তু এখন যেটি জানতে চাইব যে কেউ বিশেষ করে আমরা দেখছি প্রবাসীদের মধ্যে কেউ বলছেন যে এইটি জঙ্গিবাদের উত্থান হয়েছে, এখানে জামাত বিএনপির উত্থান হয়েছে। যদিও আমরা দেখছি বিএনপির বা জামাতের এই গণঅভ্যুত্থানে জিরো কন্ট্রিবিউশন, এটাই আমরা দেখেছি। এবং একই সঙ্গে আপনার কাছে জানতে চাইব এখানে ধর্মীয় উপাদান এই বিপ্লবে আপনি দেখছেন কিনা, যদি দেখে থাকেন সেটি কিভাবে আপনি আমাদের কাছে ব্যাখ্যা করবেন। না, দেখুন, একটা ভারত বলেন আর শেখ হাসিনা বলেন, তারা যে জিনিসটা বুঝতে ভুল করেছে যে জেন জি বলি, জেনারেশন জি, যারা এই অভ্যুত্থান করেছে তাদের ডিএনএ বুঝতে, এই জেনারেশন টোটালি ডিফারেন্ট দেন প্রিভিয়াস জেনারেশন। আগের যে গত 15 বছর শাসন করেছেন ভারত, একতরফা সমর্থন দিয়ে গেছে এবং শেখ হাসিনাও তার রাষ্ট্রযন্ত্র ইউজ করে সব আন্দোলনকে কিছু থামাতে পেরেছে। এটা বলেন পলিটিক্যাল আন্দোলন বা বিএনপি অথবা হেফাজত যা আছে সবকিছু পেরেছেন। কিন্তু সেই জেনারেশন আর এই জেনারেশন এক না, তারা 0-1।
তারা বুক পেতে দেয়, তারা মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পায় না। এখানে সবসময় একটা টেন্ডেন্সি আমি দেখেছি আমাদের সুশীল সমাজের মধ্যে, বাংলাদেশ স্বাধীন হয়েছে যে চেতনার কথা আমরা বলি, সেই চেতনা কি ছিল? বঙ্গবন্ধুর চেতনা বা বাংলাদেশের আপামর জনসংখ্যার চেতনা, যে আমরা শোষণমুক্ত একটা বৈষম্যহীন একটা সমাজ চাই, আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। অথচ এই চেতনাকে ভুলণ্ঠিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিমসেলফ, তাই না? এবং দুঃখজনক ব্যাপার যে স্বাধীনতা একটা বড় দল হিসাবে তাদেরকে সবসময় মিলিটারির কাছে ক্ষমতা দিয়ে বা মিলিটারি এসে আবার গণতন্ত্রকে আবার দাঁড় করাতে, এমন গণতন্ত্র ওরা উপস্থিত করে দিয়েছে। গত 15 বছরে যারা সুশীল সমাজ আছে, আজকে অনেকে চুপ করে থাকেন বা বউ পাল্ট হচ্ছেন, ওনারা স্বাধীন চেতনার কথা বলেন, চেতনাটা কখনো ওনারা ঠিকভাবে ওনারা মানে পরিষ্কার করে জনসাধারণের সামনে বলেন না। স্বাধীনতা চেতনা কি ধর্মীয় চেতনার বিরোধী ছিল? ইসলামী চেতনা বিরোধী ছিল? যেটা বিরোধী ছিল যে আমরা একটা সেকুলার সমাজ ব্যবস্থা করব যেখানে ধর্মের রোল থাকবে, কিন্তু ধর্ম উইল নট প্লে ক্রিটিক্যাল রোল, তাই না? এখন কি হয়েছে? সে সেকুলারিজম ব্যাপারে ইসলাম বা ত্যাগ দিতে হলে কিছু হলেই জামাত শিবির, কিছু হলেই জামাত শিবির। জামাত শিবির তো এই লাইনেই নেই। এই যেগুলো একটা কমন এনিমি সৃষ্টি করা, এইটা আমাদের সুশীল সমাজের একটা ব্যর্থতা। বারবার বলে যাওয়া যে আমরা স্বৈরতন্ত্র, আমরা তারপরে কি বলে জঙ্গিবাদ কিছু হলেই, আপনি জানেন যে প্রথম যখন ক্ষমতা এসেছিল তারা ধরতে হবে, বাসায় একটা কোরআন হাদিসের বই দেখে আর জঙ্গিবাদের বই পাওয়া গেছে, আমরা হাততালি দিছি। কি ব্যাপার? এই তরুণ সমাজ তারা ধর্মান্ধ না, তারা ধর্ম বিরোধী না। বাংলাদেশে ইসলাম ইজ এ মানে উইল প্লে ক্রিটিক্যাল রোল, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এই ডিএনএ নতুন জেনারেশন, আমার অবাক লাগছে এখানে আপনি যে কথাটা বললেন যে বিএনপির 0% কন্ট্রিবিউশন, 3 দিন পরে তাদের রক্ত শুকিয়ে নেয়, ওরা দাঁড়ায় গেছে, মানে বিরাট সমাবেশ, তাই না? সবার ক্ষমতা, মানে আমরা তো সেটা চাই না। এই জেনারেশন সেই চেঞ্জ চায় না, তারা সংস্কার চায়। কিন্তু আনফরচুনেটলি যেভাবে সংস্কার হওয়ার কথা এবং যে ম্যান্ডেট নিয়ে নতুন গভর্নমেন্ট এসেছে, আমি একটু সন্দিহান। কারণ এটাকে ফার্স্ট অফ অল এটা মানে সাংবিধানিক বৈধতা নাই সরকারের। আপনি যদি সংবিধান পড়েন, এটা হলো একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট। একটা সুপ্রিম কোর্টের রুলিং নিয়ে মানে ইউনূস সাহেব ক্ষমতায় এসেছেন। ইউনূস সাহেব অনেক বড় ব্যাংক চালিয়েছেন, হি ওয়াজ এন এমডি। একটা ব্যাংক চালানো, একটা সরকার চালানো এক ব্যাপার না। ওনারা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, এবং যারা এই ক্যাবিনেটে আছেন তারাও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। যেই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ, এবং যারা আমরা 2024 দেখছি, তাদের ইন্ডিয়া বলেন আর যারা প্রত্যেকটা দলের, তাদের এই যে জেনারেশন শিফটের কথাটা তাদের চিন্তা করতে হবে। এরা কিন্তু ধর্মান্ধ না, ধর্ম বিরোধী না, কিন্তু আমরা সবসময় দাঁড় করে দিই ইসলামকে তার এগেইনস্টে। কিছু হলে জামাত শিবির, এগুলো তার লোকজন খাচ্ছে না। এই সমস্ত দিয়ে আমি কথা বলা উচিত না আপনাদের, মানে অফকোর্স আমি সেটা বলবো না, কিন্তু এতটাই আমি শুনে এসেছেন গত 15 বছর ইসলাম বলা যাবে না, কিছু হলে জঙ্গিবাদ। হোয়াট ইজ জঙ্গিবাদ হিয়ার? যে কথাটা আমি বললাম যে না, ধর্ম ভেরি ক্রিটিক্যাল রোল, এবং বঙ্গবন্ধু হিমসেলফ ওয়াজ নট অ্যান্টি ইসলাম। আপনাদের স্বাধীনতা যেভাবে আমাদের কনস্টিটিউশন হওয়া দরকার ছিল, যেটা মানে ডক্টর আসিফ নজরুলের যে বই লিখেছেন যে গণসভা, আমি এতটা জানি না, আমি এত ছোট ছিলাম 7-8 বছরের, স্বাধীনতার পর যেভাবে আমাদের গণ আকাঙ্ক্ষা যে কনস্টিটিউশন হওয়া দরকার ছিল, সেটা আমাদের হয়নি সেইভাবে। এবং এইটার জন্য প্রত্যেকটা দলই ক্ষমতায় এসে সংবিধান কাটাছেড়ে করেছে তাদের দলের ম্যানিফেস্টো অনুযায়ী। বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে। এখন তো কনস্টিটিউশন আপনাকে ঠিক করতে হবে। এই কাজগুলো কি ইন্টারিম গভর্নমেন্ট পারবে? 90 দিনে পারবে? কতদিন লাগবে? আবার এট দি সেম টাইম আমার ভয় লাগছে যে, আমি এটা ইন জেনারেল বলছি, যারা একটা ইনস্টিটিউশন ডেভেলপ করেন হিস্টোরিক্যাল আপনি দেখবেন, তারা কিন্তু নিজেরা একটু অটোক্রিটিক মাইন্ডের হন। আপনি যদি গ্রামীণ ব্যাংক, আমি ক্ষুদ্র ঋণ নিজে কাজ করে অনেক লিখেছি, গ্রামীণ ব্যাংক অনেক কাজ করেছে, কিন্তু ইনস্টিটিউশন ডেভেলপ করতে গিয়ে মানে ইউনূস সাহেবকে যতটা অটোক্রিটিক ভাবে অর্গানাইজেশন চালাইতে হচ্ছে, তো ওনার মাইন্ডসেট তো সেভাবেই আছে। উনি বলেছেন যে মানে আমার কথা শুনতে হবে, কিন্তু উনি তো এসেছেন যে এই যে ছাত্র আকাঙ্ক্ষার লোকগুলোর কথা শোনার জন্য। উনি প্রথমে এসে হচ্ছেন আমার কথা শুনতে হবে। বাই দ্য ওয়ে, যে ভুলটা আমরা করেছি মানে মোহাম্মদ ইউনূসকে, উনি আমাদের ন্যাশনাল অ্যাসেট, ওনাকে আমরা ইউজ করতে পারতাম দেশের। না, আমি শেষ করছি। এই যে অ্যাসেটটা এখন যে এই যে আপনি বলছেন যে কি করবে, তাদের ম্যান্ডেটটা কি, তার কতদিন থাকবে, এগুলো তো কোনো কিছু ক্লিয়ার না। আমি আসলে সন্দিহান যে বিপ্লব আবার ব্যাহত হয়ে যায় কিনা। যেখানে আমি জানতে চাইছিলাম, আপনি যে প্রশ্নটা করলেন ডক্টর ইউনূসের কথা নিয়ে, এইখানে কি যে টোন আমরা ফ্যাসিস্ট রেজিমের কাছ থেকে পেয়েছিলাম, এইটা করে দিলাম, সেইটা করে দিলাম, এইটা করে দিয়েছি, এই টোনটা কি এইখানেও আছে ডক্টর ইউনূসের মুখ থেকে আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি সিমিলার টোন শুনতে পাচ্ছি যে আমার কথা শুনতে হবে।
আরে ভাই তুমি আসছো আমাদের কথা শোনার জন্য, তো এখন তার সেই ধরনের ম্যান্ডেট আছে কিনা? অফকোর্স এটা ইন্টারন্যাশনাল ফোর্স এটার পেছনে আছে, মইনুল সাহেবকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, কিন্তু আমি কথাগুলো বলছি একটা দ্বিতীয় বিপ্লবের যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি তার কি সেই ধরনের যোগ্যতা আছে কিনা, এবং তার যে ক্যাবিনেট ফর্ম করেছে তাদের সেই যোগ্যতা আছে কিনা, তাদের রাজনৈতিক মেরুকরণ কি, তারা কি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এসেছে কিনা, এখন সত্যি আমি এটার উত্তর জানি না, হয়তো খালেক ভাই আমাকে আর বলতে এখানে পারবেন আমি ভালো। ডক্টর কবির হাসান আপনি বলবো যে দেখেন বিপ্লব এটা তো সাংবিধানিক বিষয় না, বিপ্লব তো আইন অনুযায়ী হবে না। আপনার কাছে আসবো, আমি একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে এসে আমি আরও আপনাদের কাছে যাব, এই একই বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব। আপনারা সাথেই থাকবেন। দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরই ফিরে আসছি। 7 দিনের বিশ্বে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি নাজমুল আশরাফের কাছে। একটু তথ্য জানিয়ে রাখি, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বা তার পরবর্তী সময়ে 5 আগস্ট পর্যন্ত মোট আমরা দেখেছি 26 দিনে 579 জন শিক্ষার্থী জনতা মারা গেছে। এর মধ্যে শিশুও আছে, 6 বছর বয়সী শিশুও আছে। নাজমুল আশরাফ, যেটি জানতে চাইবো আপনার কাছে, যেটি ডক্টর কবির হাসান বললেন বিপ্লব বেহাত হয়ে যেতে পারে, আসলে কি তাই? সেরকম কিছু দেখছেন আপনি? নিশ্চয়ই, আমি এই আশঙ্কার কথা শুরু থেকে বলেছি যে প্রতি বিপ্লবের চেষ্টা করা হচ্ছে দেশের ভিতরে পরাজিত শক্তি, তাদের দোসর, তাদের তোষামতকারী, তাদের সুবিধাভোগকারী এই মানুষগুলো যেমন আছে, একইভাবে ভারতের তো বিশাল এক সুযোগ হাতছাড়া হয়ে গেছে। শেখ হাসিনা সরকারকে নিয়ন্ত্রণে রেখে ভারত যে অবৈধ অযৌক্তিক সুবিধা আমাদের কাছ থেকে নিচ্ছিল, অকাতরে আমরা সবকিছু দিয়ে দিচ্ছিলাম, দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছিলাম, পারলে দেশটাই তাদের হাতে তুলে দিচ্ছিলাম, সেই অবস্থান থেকে যখন ভারত এখন বঞ্চিত হয়েছে, সেই সুবিধা তারা পাচ্ছে না, তারাও মানে পাগল হয়ে গেছে। তারাও চেষ্টা করছে যে এই ক্ষমতাচ্যুত শক্তিকে দিয়ে আবার সেটা পুনরুদ্ধার করা যায় কিনা। এটা তো আলোচনা আমরা করলাম। এখন কবির ভাই যেটা বলছেন আমি ওনার সাথে একটু বিনীতভাবে দ্বিমত করি। এই সরকারের ম্যান্ডেট নিয়ে, যোগ্যতা নিয়ে, কর্মপরিধি নিয়ে, মেয়াদ নিয়ে কথা বলা মানে কি, আমরা যে বিপ্লবটি দেখলাম তার মধ্য দিয়ে যেই একটি সরকার গঠিত হলো এবং সেই সরকারের বৈধতা এরই মধ্যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে, এবং আমরা জানি যে ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যেই পড়ে এ ধরনের সরকার গঠন। সেই আইন নাই, তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল হয়ে গেছে, আওয়ামী লীগ সরকার সেটা বাতিল করে গেছে। ফলে আমরা যে পরিবর্তনটা চাচ্ছি, যারা আন্দোলন করেছে জনতার সমর্থন নিয়ে এবং তারা যে নতুন বাংলাদেশ গড়তে চায়, সংস্কার করতে চায়, সেটি রাষ্ট্রীয় কাঠামো থেকে শুরু করে সব ক্ষেত্রে, সেই কাজে তো প্রত্যেকের অংশগ্রহণ করা দরকার। এখন যে কজন মানুষকে আমরা সরকারে দেখছি, তাদেরকে যদি বাকি সবাই সহযোগিতা, সাহায্য, পরামর্শ না করে, পাশে না দাঁড়ায়, তাদের সমালোচনা করা শুরু করি, তাহলে কিন্তু সেই পরাজিত শক্তিকে সহায়তা করা হবে, তারাই বলিয়ান হবে, শক্তিমান হবে এবং তারাই ফিরে আসার পথ খুঁজে পাবে। প্রথম কথা হচ্ছে কি, যে যেই বাস্তবতায় তারা দায়িত্ব নিয়েছেন, যারা দায়িত্ব নিয়েছেন, তার চেয়ে ভালো মানুষ যদি আমরা খুঁজে পাই, আমরা বলবো তাদেরকে নেন। যারা তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিলেন, তারা 15 বছর কি করেছেন, বা এর আগেরও বিভিন্ন সরকার তারা কি করেছেন আবার দেখেছি। যদি দেশের কল্যাণ, মানুষের কল্যাণ এবং সামগ্রিকভাবে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করে একটা ভালো শাসন ব্যবস্থা, জনগণের কল্যাণ নিশ্চিত করা যায়, মানুষের অধিকার নিশ্চিত করা যায়, সেটা যার মাধ্যমে হোক না কেন, এই সরকারে যারা আছেন, আমি কোনো ব্যক্তির কথা বলছি না, এই সরকার যা বলছেন, যা করছেন, যা করতে চাচ্ছে, এবং তাদের সহযোগী বা মূল শক্তি হচ্ছে ছাত্ররা, যারা বিপ্লবটি করেছে, তাদেরকে সরকারেও রাখা হয়েছে, আরও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে, সেটাও বলা হয়েছে। ফলে এটাকে তো আমার আপনার সরকার বলতে হবে, সাধারণ মানুষের সরকার বলতে হবে। দুর্বৃত্ত রাজনীতিবিদদের, দুর্বৃত্ত ব্যবসায়ী, দুর্বৃত্ত পেশাজীবী, দুর্বৃত্ত সাংবাদিক, দুর্বৃত্ত শিক্ষক, এদের সরকার না, এটা হচ্ছে সাধারণ মানুষের সরকার, এবং তারা ফিল করছে যে এটা তাদের সরকার। আর যদি বলেন যে ম্যান্ডেট, একে তো যেই বাস্তবতায়, যেই পরিস্থিতিতে অভ্যুত্থান বিপ্লবের মাধ্যমে তারা আসছে, ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে সর্বোচ্চ আদালত এটাকে বৈধতা দিয়েছে। এখন যদি বলেন যে তাদের ম্যান্ডেট, তাদের সমর্থন, আপনি গণভোট নেন, আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে পারি 90 বা 95% মানুষ বলবে যে এই সরকার থাকা উচিত এবং এই কাজগুলো করা উচিত, যে কাজগুলো আমাদের রাজনৈতিক দল করে নাই। তারা জনগণের ভোট নিয়ে বা না নিয়ে জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় থেকে বেআইনিভাবে লুটপাট করে দেশের 12টা বাজিয়েছে। তার বিপরীতে এই সরকার তো জনগণের আশার প্রতিফলন ঘটিয়েছে, তারা গণ আন্দোলন, বিপ্লব আন্দোলনের ফলই তো তারা, তাদের আর ম্যান্ডেটের কি দরকার?
জি আচ্ছা, নাজমুল আশরাফ ভাই, নাম একটু বলতে হবে। নাজমুল আশরাফ ভাই, আমি আপনার সাথে মানে আপনার স্পিরিটের সাথে একমত। আমার ওয়ার্ডিংটা একটু টুইস্টেড হয়ে গেছে। ম্যান্ডেট বলতে সেটা বলিনি। ম্যান্ডেট বলেছি যে কথাটা আপনি বললেন যে তোমাকে ABCDEF কাজগুলো করতে হবে, তোমাকে আমি 5 বছর সময় দিলাম। তা না হলে যে গণবিপ্লব যে সরকার আপনি বললেন, আমি ডেফিনেটলি সাপোর্ট করি। এখানে যারা লোকজন, সজ্জন লোক আছেন, কিন্তু তাদেরকে বলে দিতে হবে এইটা হলো তোমাদের টার্মস অফ রেফারেন্স, এই এত বছর বয়সে তুমি এটা করতে হবে। কারণ যেটা বিরোধীদের করতে চাচ্ছে, আওয়ামী লীগ তো বিএনপি ফায়দা করতে চাচ্ছে, কিন্তু যে আওয়ামী সেরকম আইনি ব্যবস্থা তো নাই না, কিন্তু এটা করে দিতে পারতো। ওদের একটা জনগণের সামনে আমরা 5 বছর থাকবো, 3 বছর থাকবো, আমরা এই কাজগুলো করব, তারপরে আমরা আপনার কাছে ফিরছি। জি, আপনার কাছে ফিরছি, একটু পরে ফিরবো। আমি যাতে কেউ আশঙ্কা না করে তার অনন্তকাল থাকবে, সেই আশঙ্কা দূর করার জন্য তো আমি এখন যাব জনাব খালিকুজ্জামানের কাছে, যেটি জানতে চাইবো তার কাছে যে উপদেষ্টা পরিষদ এই পর্যন্ত গঠন হয়েছে, আমরা 2-1 বক্তব্য নিয়ে আলোচনা করেছি, অন্যরা যা বলছেন সেইটা ব্যাপারে কি বলবেন, তাদের বক্তব্য? হ্যাঁ, তারা এখনো হয়তো কেউই নির্দিষ্ট মেয়াদ সম্পর্কে কিছু বলে নাই, তবে কেউ কেউ বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচনের আয়োজন করতে চান। কেউ কেউ বলেছেন তাদের প্রধান লক্ষ্য নির্বাচন আয়োজন করা, এসব কথাবার্তা বলেছেন। এখন এই সাধারণভাবে এই প্রতিক্রিয়া, কারণ এর ভেতরে যে সদস্যগুলো আছে নিশ্চয়ই আপনি সবার পরিচিতি বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছেন। একই সঙ্গে এই যারা আছেন তাদের মাধ্যমে সরকারের যে গুরুত্বপূর্ণ 3টি অঙ্গ রয়েছে, নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ, এই 3টি বিভাগের স্বাধীনতা কিভাবে নিশ্চিত করা সম্ভব হবে, আদৌ সম্ভব হবে কিনা? জি দেখুন, ধন্যবাদ। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে যে এই যে আমাদের যে বিপ্লবী সরকার, আমি বলবো বিপ্লবী সরকারের ম্যান্ডেটটা কি, তারা কতদিন থাকবে। আমার কাছে মনে হয় যে এটাকে কনস্টিটিউশনের নিগড়ে বেঁধে দিলে হবে না, কারণ কনস্টিটিউশন তো জনগণের জন্য, এবং এই যে ডক্ট্রিন অফ নেসেসিটির কথা যে আসছে, সেই সূত্র থেকে আমি মনে করি এই সরকার 100% বৈধ। এটা হল প্রথম কথা। আর দ্বিতীয়ত, একটু শুধু সংক্ষেপে বলি, ডক্টর ইউনূসের একটা সামান্য একদিনের বক্তব্য নিয়ে ডক্টর কবির হাসান যে কথাটা বলেছে যে আমাকে আপনারা ইনভাইট করে এনেছেন, তাহলে আমার কথা শুনতে হবে, এতেই তিনি কিছুটা অটোক্রেসির গন্ধ পাচ্ছেন। আমি এটার সাথে পুরোপুরি একমত হতে পারছি না, এই জন্য যে উনি এটা একটা সিম্বলিক কথা বলেছেন যে আপনারা আমাকে এনেছেন, তাহলে আমার কথা শুনতে হবে। আপনাকে দেখতে হবে তার পরবর্তীতে বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব। উনি তো ধরে রাখতে চান না এই ক্ষমতা। বলছি, তিনি সিম্বলিকলি বলছে আমার কথা শুনতে হবে, তা নাহলে আমি তো প্রধান উপদেষ্টা হিসেবে ফাংশন করতে পারবো না। কিন্তু তার পরবর্তীতে উনি কিন্তু কেয়ারফুলি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে মিটিং করছেন, যেমন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, আবু সাইদের পরিবারের সাথে দেখা করেছেন, তারপর জাতীয় স্মৃতিসৌধে গিয়েছেন, শহীদ মিনারে গিয়েছেন। আগামীকাল মনে হয় আমাদের যে সংখ্যালঘু তাদের সাথে তিনি মিটিং করবেন, সবার কথা তিনি শুনছেন, তিনি শুনবেন। আর আপনি যেটা বললেন যে আমাদের যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে তারা সবাই খুব যোগ্য ব্যক্তি বলে আমি জানি। 17 জনের যে উপদেষ্টা মন্ডলী, তার মধ্যে সরাসরি আমার সাথে পরিচয় রয়েছে ব্যক্তিগতভাবে, মানে ওয়ান ওয়ে অর আদার হচ্ছে 4 জনের। হ্যাঁ, তাদেরকে তো আমি মনে করি ব্যক্তিগতভাবেই তাদেরকে আমি চিনি, যে তাদের যে ইন্টিগ্রিটি, তাদের যে দেশপ্রেম, সেটা যদি নামে দামেও বলতে হয়, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি বলেই যে এটা আমি সার্টিফিকেট দিচ্ছি এমন না, কিন্তু তাদের সাথে তো কাজ করার আমার অপরচুনিটি হয়েছে অতীতে। সেটা আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ান হাসান, শারমিন মুর্শেদ, তারপর ফরিদ আক্তার। এই 4 জনই হচ্ছে বিভিন্ন ভাবে পরিবেশবাদী বিভিন্ন ধরনের সংগঠনের সাথে তারা জড়িত, বাংলাদেশের স্বার্থের সাথে জড়িত, আমাদের যে পানির ন্যায্য হিস্সা ভারতের সাথে, এগুলির সাথে তারা জড়িত। তাদের সাথে আমি কাজ করেছি সরাসরি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে কি কি কাজগুলি করবে, যে আপনারা বলছেন না যে ABCD এবং কতদিন থাকবে, আমি মনে করি কাজগুলি হচ্ছে রাষ্ট্র সংস্কার সহজ কোনো ব্যাপার না। তারা রাষ্ট্রের যে বিভিন্ন শাখাগুলি রয়েছে, বিচার বিভাগ, তারপর নির্বাহী বিভাগ, এবং হচ্ছে যে আপনার এই বিভাগগুলি, আইন বিভাগ, সেগুলোতে কিছু কিছু সুনির্দিষ্ট পরিবর্তন আনতে হবে। এটাকে রাষ্ট্র সংস্কার বলছে। পরিবর্তনগুলি কি? 1 নম্বর হচ্ছে আপনি দেখুন বিচার বিভাগটাকে স্বাধীন করার চেষ্টা করছে। গতকাল যে একটা কুপ্রায় হয়ে যাচ্ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে যে সব বিচারকরা রয়েছে, এটা ছাত্র সমাজ বুঝতে পেরে তাদেরকে পণ্ড করে দিয়েছে। এটা তারপরে আর কিছু আইনগত
পরিবর্তন এখানে আনবে। আসিফ নজরুল একজন আইনের শিক্ষক, তিনি, তার নেতৃত্বটা হবে। তারপরে হচ্ছে আপনার পার্লামেন্টে আমাদের দেশে যে আইনটা রয়েছে, আমাদের যে গঠনতন্ত্র রয়েছে 72-এর, সেটাতে অনেক গলদ রয়েছে। সেই গঠনতন্ত্রটা হচ্ছে আপনার কলোনিয়াল মাইন্ডসেট থেকে। এটাকে পাকিস্তানের গঠনতন্ত্রকে তারা জাস্ট একটু এদিক ওদিক করে ঠিক করেছে। এখানে প্রধানমন্ত্রীকে অপরিসীম ক্ষমতার অধিকারী করা হয়েছে আরো কিছু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সেই সংস্কারটা তারা চাচ্ছে, অর্থাৎ একে একটা ব্যালেন্স আনতে হবে। তো সেটা হচ্ছে তারা করবে কিভাবে, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা অপরিসীম না রেখে, মুঘল সম্রাটের মতো না রেখে কিভাবে কমিয়ে আনা যায়। তারপরে হচ্ছে আপনার যেটা হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটা নির্বাহী শাখা। এখানে দেখুন যেভাবে দলীয়করণ গত 15 বছর করা হয়েছে, তো সেইখানে তো কিছুটা পার্জিং করতে হবে, শুদ্ধিকরণ অভিযান চালাতে হবে। তারপরে তারা যাতে আসলে জনগণের মানে প্রভু না হয়ে তাদের চাকর হিসাবে কাজ করতে পারে, লিটারালি চাকর হিসাবে, সেরকম কিছু আইন কানুন এখানে রদবদল করতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, রাষ্ট্র সংস্কারের যে পদক্ষেপগুলো, এগুলি কিছুটা দীর্ঘমেয়াদী। তবে কতটা দীর্ঘমেয়াদী, সেটা কি 5 বছর 10 বছর, এমনটা তারাও কিন্তু বলছে না। আমার মনে হয় তারা সুনির্দিষ্টভাবে কিছু কিছু কাজ তারা দেখাবে। যেমন আমাদের দেশে অগাধ দুর্নীতি হয়ে গেল, সেটার কিছুটা হওয়া দরকার, সেগুলি খুঁজে বের করা দরকার, এবং যেই পরিমাণ লুটপাট হয়েছে তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার, কিছু কিছু সম্পদ পুনরুদ্ধার করার চেষ্টা করা দরকার। তারপরে হচ্ছে এগুলি যখন করা হবে তখন মানুষের আস্থা আসবে তাদের উপর। মানুষ কিন্তু বলবে না তোমরা চলে যাও। তবে তারা যদি ভুল করতে থাকে পর্যায়ক্রমিক ভাবে এবং ক্ষমতার লিপ্সা তারা দেখায়, তাহলে বরং মানুষ বিরক্ত হতে পারে। তবে এটা ঠিক যে এই সরকারের বিরুদ্ধে, যেহেতু আওয়ামী লীগ নিজেও একটা বড় দল বাংলাদেশে, কারা অনেক সুবিধাভোগী সৃষ্টি হয়েছে গত 15 বছরে, তারাও একত্র হওয়ার চেষ্টা করবে, তারাও কিন্তু একটা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করবে। তবে যদি যে বিপ্লবী সরকার যেটা রয়েছে, তারা মানুষের মনের কষ্ট দুঃখ বুঝে যদি তাদের যে প্রবলেমগুলি অ্যাড্রেস করতে পারে, দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতে পারে। আপনারা দেখেছেন পত্রপত্রিকায় দ্রব্যমূল্যের দাম অনেকটা কমে এসছে। বাংলাদেশের ইতিহাসে ঘটনা কিন্তু গত 52 বছরে ঘটেনি, যে একটা দাম একবার উঠে গেলে আর পরে কেন কমে এসছে আপনারা জানেন, কারণ সিন্ডিকেট গুলি ভেঙে দেওয়া হয়েছে, চাঁদাবাজি ভেঙে দেওয়া হয়েছে। এটা কিন্তু রিফর্মের, সংস্কারের একটা অংশ। তা আমি স্পেসিফিক কয়েকটা উদাহরণ দিলাম। সংস্কারগুলো আমাদের দেশে কোথায় লাগবে, চাঁদাবাজ, সুতরাং এর জন্য কিছুটা ম্যান্ডেট তাদের দিতে হবে। সেটা হতে পারে 2 থেকে 3 বছর। আমিও মনে করি না যে এটা 5 বছর হবে বা তারাও এই দিকে নিয়ে যাবে। দেখেন, এক পক্ষের চাঁদাবাজ তো লুকিয়ে পড়েছে, সেই চাঁদাবাজটা নাই। আর এক পক্ষের চাঁদাবাজরা এখন সুযোগই পায়নি, ফলে আপনি দাম তো কমছে, কিন্তু ওই সুযোগটা যদি দেওয়া হয় তখন পরিস্থিতি কী দাঁড়াবে। আমি জনাব কবির হাসানের কাছে জানতে চাইব যে এতদিন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি নিয়ে সারা বিশ্ব মাতোয়ারা হয়ে যাচ্ছিল। আমরা তাই তো দেখছিলাম, বিভিন্ন বড় বড় প্রভাবশালী পত্রিকায় আসছে যে বাংলাদেশের অর্থনীতিতে আশ্চর্যের অর্থনীতি, যারা 26 সালে তারা বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এরকমই বলা হচ্ছে। এই অর্থনীতি পলিটিক্যালি শেখ হাসিনার সরকার অনুবাদ করতে পারলো না, তাই প্রমাণ হলো। এই অর্থনীতি সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। না, এই দেখুন, ফার্স্ট অফ অল এই যে আমাদের এই অর্থনীতির যে চালচিত্র আমাদেরকে বলা হচ্ছে, খাওয়ানো হচ্ছে, এগুলোকে আবার আমাদের রিইভালুয়েট করতে হবে। আমি একাডেমিক রিসার্চ করি বাংলাদেশ সম্পর্কে, যদি আমি কোনো রিসার্চ করি ডেটাবেস, আলটিমেটলি দি এডিটর রিজেক্টস ইট। কি কারণ জানেন যে আমি তোমাদের ডাটা বিশ্বাস করি না। কিছুদিন আগেও সিপিটি বলছে যে আমাদের প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স ব্যাক করতে হবে, আমাদের যে গ্রোথ পিকচার দেখানো হচ্ছে, আমাদের যে উন্নয়নের চিত্র বলা হচ্ছে, যে অর্থনৈতিক ম্যাক্রো মনিটারি যে ফিল্ডগুলো, যেটা আমি বুঝি, এখানে অনেক ধরনের ভুয়া তথ্য আছে এবং স্ট্যাটিস্টিক্সগুলো ঠিক না আসলে। এখন যে রিফর্মের কথা বলছেন, আমাদের ওই জায়গাটা দেখতে হবে, ব্যাংকিং খাতে কি ধরনের দুঃশাসন হচ্ছে, আমাদের এই গভর্নমেন্ট আসার সময় কি ধরনের বৈদেশিক ঋণ নিয়েছে, কি ধরনের, এই জিনিসগুলো তো ইচ্ছা করলে আমরা খুঁজে বের করতে পারি। এখন কি আমার বিশ্বাস যে এই যে এখানে সালাউদ্দিন সাহেব আছেন, উনি বাংলাদেশ অর্থনীতির সময় বুঝেন, ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, আমি আশা করি যে উনি এই ব্যাপারগুলো, যে ডেটাগুলোকে উনি ঠিকভাবে প্রেজেন্ট করবেন। ওয়ান অফ দিস থিং, আপনি যখন ডাক্তারের কাছে যান, ফার্স্ট থিং আপনার রোগ নির্ণয় করা, রোগ নির্ণয় করার পরে না আপনি ওষুধ দিতে পারেন। আমাদের কিন্তু সেই জায়গায় ড্রয়িং বোর্ডে যেতে হবে। অর্থনীতির বেলায় অর্থনীতির অবস্থা ভালো না, ব্যাংকিং খাত ধসে পড়েছে, যে এবং ইসলামী ব্যাংক দ্বারা যেটা মানে 30% অফ দি মানে বাংলাদেশের যে ইসলামিক ফাইন্যান্স, এটা কন্ট্রোল করছে আওয়ামী মাফিয়া, একটা মানে ফ্যামিলির কাছে এটা দিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো তো আস্তে আস্তে ঘটেছে। এই যে একটা অথর্ব, মানে আমি
এই আমার জীবনে 30 ইয়ার্স বাংলাদেশ আমি কি অবজার্ভ করছি, একটা অথর্ব গভর্নরকে ওরা নিয়োগ দিয়েছে কেন জানেন? কারণ বাংলাদেশের সুকুক বলে একটা আইটেম সৃষ্টি করেছে সালমান রহমান, সেই সুকুক জোর করে, যেটা ইসলামী পরিশরিয়া মতে হয়নি, জোর করে পাশ করেছে এবং পাশ করেছে তখন সে ছিল ফাইন্যান্স সেক্রেটারি, কারণ তার ইয়া ছিল গভর্নর হবে, সেটার ইয়া হিসেবে গভর্নর হয়েছে। এবং আপনি যদি ভিতরে যান দেখবেন এই যে আসসালাম গ্রুপের যত ধরনের অনৈতিক সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাগুলো তাদের মাধ্যমে, সে যখন ফাইন্যান্স সেক্রেটারি ছিল তারপর গভর্নর হিসেবে ছিল, এখন দেখেন সে নিজেই পালিয়ে বেড়াচ্ছে, সে অফিসে আসেনি, সে রিজাইন করেছে। এই লোকগুলো জানে তাদের দুর্নীতি, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আরেকটা জিনিস আমি করছি, আমাদের একাডেমিক ইনস্টিটিউশন গুলোতে এই দুর্বৃত্তায়ন হয়েছে। আজকে 3 দিন আগে আমার ছাত্র এসেছে পিএইচডি করতে, আমি প্রতি বছর চেষ্টা করি একজন দুজনকে আনার জন্য, সে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের নাম করা ছাত্র, সে বলতেছে স্যার যে আমরা শিখবো কি, এত সবকিছু দলীয়করণ, শিক্ষক না হতে দলীয়করণ। আমাদের যখন খালেকুজ্জামানের ছাত্র ছিলেন, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট হইতেন বা সেকেন্ড হইতেন, আপনার ধরে না ছিল আপনার চাকরি এখানে হচ্ছে। এখন আপনি ফার্স্টে চাকরি পাচ্ছেন না, 20 নম্বরে চাকরি পাচ্ছেন। এই সিস্টেম করা ব্রেক করে দিয়েছে, কারণ আপনার আমাদের ডিএনএ খুঁজতে যাচ্ছে আপনি আওয়ামী লীগ করেন কিনা। সে তাকে বলছে যে আমি স্যার চেষ্টা করেছিলাম, আমার কাছে 25 লক্ষ টাকা আমি বললাম তুমি মিথ্যা বলো না স্যার, এটা সত্যি কথা স্যার। এটার কাছে কারা জড়িত? ছাত্রলীগ অল দি ওয়ে টু দি ভিসি। এই অবস্থা আমরা চলে গেছি। আপনি দুর্বৃত্তায়ন বলেন, সংস্কার বলেন, প্রত্যেকটা জায়গায় সংস্কার দেবেন। আমি সম্মান নিয়ে বলছি এইটা, এই সংস্কার এই অল্প দিনের না যে 15 বছর জঞ্জাল অথবা 52 বছর যেটা আমরা ঠিক করতে পারিনি, এই সরকার 3 বছরে ঠিক করতে না। এই জন্য সরকারের ম্যান্ডেট বলতে সেটা বলছি যে তোমাদের ABC এই 3টা জিনিস করবে, তারপর তোমরা ইলেকশন দাও, তারপর গণতান্ত্রিক নির্বাচিত সরকার এসে এই জিনিসগুলোকে ঠিক করবে। আমি সেই কথাটাই বলতে চাই, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আই রেসপেক্ট অল অফ দেম, কিন্তু তাদের যোগ্যতা এবং তাদের ম্যান্ডেট, তাদের সময় আমি কথাটুকু বোঝানোর চেষ্টা করেছি। আই লাভ দেম, মানে এই যে গণ অভ্যুত্থানের সরকার এই যে হচ্ছে, এটাকে আমি সাপোর্ট করি 100%। এই কথা কথা বলে যাচ্ছি গত 15 বছর ধরে। কিন্তু এখন আমাদের কেয়ারফুল থাকতে, ব্যাহত হয়ে যাওয়ার ব্যাপারটা যেটা, যারা আছে এই যে মানে মুনাফেক, আমাদের যে সুশীল সমাজ, তারা কিন্তু বল পাল্টানো শুরু করেছে। আপনাদের মুনাফেক সাংবাদিক সমাজ অলরেডি বল পাল্টানো শুরু করেছে। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অন দিস থিং। সত্যি কথা বলার মতো সাহস আমাদের তৈরি করতে হবে। আমি বিশ্বাসী কেন জানেন, এইবার এই বিপ্লব সাইয়া হবে, কারণ এই জেনারেশন তারা 0-1 বোঝে, তারা সাদাকে সাদা বোঝে, কালাকে কালা বোঝে, তারা হেঙ্কি পেঙ্কি বোঝে না। এই কথাটা আমি বলার চেষ্টা করেছিলাম। জি ধন্যবাদ ডক্টর কবির হাসান। আমি অনুষ্ঠান শেষ করব, কিন্তু নাজমুল আশরাফের কাছে এক মিনিট একটু বলবো। ধন্যবাদ কবির ভাই। না, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ওই যে আপনি শুরুতে হয়তো আপনার ওয়ার্ডিং এর কারণে আমার মনে হচ্ছে এরকমটা যারা বলে তারা কিন্তু আসলে উদ্দেশ্যটা ভালো না, সেরকমটা হয়ে যাচ্ছিল বলে। বাট আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। বিষয়টা হচ্ছে কি যে আপনি যে বললেন যে 1 2 3 4 করে ABCD করে লক্ষ্য নির্ধারণ করে দেওয়া, একটাই লক্ষ্য, তারাও সেটা বলছে, আন্দোলনকারীরাও সেটা বলছে, জনগণও সেটা বলছে, আমরাও সেটা চাই নাগরিক হিসেবে। সেটি হচ্ছে রাষ্ট্রের সংস্কার, নির্বাচন লক্ষ্য না। এখন নির্বাচনের জন্য পাগল হচ্ছে কারা? বিএনপি। তারা ভাবছে যে নির্বাচন দিলে আমরা জিতবো, আমরা এসে আবারও আওয়ামী লীগের মতো লুটপাট শুরু করে দেবো। এসব দলকে তো আমাদের চেনা আছে। নির্বাচনের কথা আরও কারা বলছে? যারা নির্বাচনের মাধ্যমে কিছু না কিছু সুফল ভোগ করবে এবং লুটপাটের রাজনীতি, লুটপাটের অর্থনীতি কায়েম করবে, এবং নির্বাচনের মাধ্যমে পতিত শক্তি যে আওয়ামী লীগ, তারা আবার ফিরে আসবে, উঠে দাঁড়াবে। ফলে তাদের লক্ষ্য তো হচ্ছে আগের সিস্টেমের মধ্য দিয়ে আবার তাদের এই অপকৃতিগুলো চালিয়ে যাওয়া। ফলে নির্বাচন প্রধান লক্ষ্য না, লক্ষ্য হচ্ছে সংস্কার। যেটি আপনি বলছেন যে 53 বছরের আপনার জঞ্জাল কি 3 দিনে দূর করা সম্ভব? সংস্কার করতে যত দিন লাগে ততদিন তাদেরকে সময় দিতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে, সমর্থন করতে হবে। নিশ্চয়ই তারা ভুল করলে আমরা সেটা ধরিয়ে দেবো, কথা বলবো, এই স্বাধীনতা আমাদের আছে। এবং তারা প্রতিদিন বলছে, গণমাধ্যমকে তারা ঝাড়তে ঝাড়তে এমন অবস্থায় নিচ্ছে। এটার জন্য আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে খুবই খুশি যে গণমাধ্যমের যে ন্যাক্কারজনক ভূমিকা রাজনীতিবিদদের চেয়ে বা স্বৈরাচার বা ফ্যাসিস্টদের যারা বলছি তাদের চেয়ে কোনো অংশ কম না। এই ফ্যাসিস্ট সরকার নিজেরা তো ফ্যাসিস্ট হয়েছে, আর বিভিন্ন সেক্টরের মানুষদেরকে ক্রিমিনালাইজ করেছে, তার মধ্যে সাংবাদিক আছেন, শিক্ষক আছেন। শেষ করব, ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে, আরও আলোচনা করতে পারলে ভালো লাগতো, কিন্তু যেহেতু সময় নেই। ডক্টর খালেকুজ্জামান, আপনি ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আছি ডক্টর কবির হাসান, আপনাকেও। নাজমুল আশরাফ, আপনাকেও ধন্যবাদ। আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।